সুধী দর্শক, আজ আমরা রকি বাংলা টিভির টক শোটা লাইভ রকহাম্পটন থেকে বাংলাদেশে প্রচার করছি। আজকে অবশ্যই আলোচ্য বিষয়, যেহেতু আমরা স্বাধীনতা দিবস এবং নববর্ষের প্রেক্ষাপটে আমরা এই অনুষ্ঠান করছি, আলোচ্য বিষয় সেটাই। আমাদের মাঝে আজ চার অঙ্গনের চার বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আমরা তাদের মূল্যবান কথা শুনবো, তাদের ধ্যান ধারণা, মতামত, এই স্বাধীনতা এবং নববর্ষ সম্পর্কে কি চিন্তা করছেন, এগুলো আমরা জানতে খুবই ইচ্ছুক এবং আপনারাও এর শরীক হবেন। এবং যদি হাতে সময় থাকে দু একটা কোশ্চেনও আমি ফ্লোর থেকে ইনভাইট করব। তো আমার সর্ব বামে বসে আছেন বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি, আলী বাড়ি প্রপার্টির মালিক আলহাজ আক্কাজ আলী মোল্লা। তার পাশে বসে আছেন মেরিয়ার বহু আলোচিত ফাজিলপুর এলাকার সংসদ সদস্য হাজী ফুরফুর রহমান মিষ্টি। তার পাশে আছেন আমাদের মিডিয়ার বহুল আলোচিত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সিপিডির মেম্বার ডক্টর খন্দকার ইয়াদ হোসেন। এবং তার পাশে আছেন এককালে সারা জাগানো গ্ল্যামারাস জগতের অভিনেত্রী এবং সদ্য নির্বাচিতা সংসদ সদস্য বেগম সুরভি সরোয়ার। স্বাগতম সবাইকে। তো হাজী সাহেব, আপনাকে দিয়েই শুরু করি আমি। আচ্ছা, দেখছেন কত লোক আমাদের ফ্লোরে এসেছে। আমরা স্বাধীনতা এবং নববর্ষ নিয়ে আলাপ আলোচনা, নিশ্চয়ই আপনার মনে অনেক আলোড়ন সৃষ্টি করছে। তো এই বিষয়ে আপনার মতামতটা কি একটু খুলে বলবেন কি আমাদের দর্শকদের সুবিধার্থে? 38 বছর স্বাধীন হয়েছি, কিন্তু আমরা কিছুই পাই নাই। এখন রাজাকার এবং আরেকটা কি বলে যুদ্ধাপরাধী, এইসব স্লোগান দিয়ে সরকার তার কুকর্ম ঢাকার চেষ্টা করিতেছে। অতএব পুরনো কাসন্দি ঘেটে লাভ কি? কিন্তু হাজী সাহেব, স্বাধীনতার সঠিক মূল্যায়নে এগুলো তো দরকার আছে। তাছাড়া আপনি ওই 71-এর সে আপনার ভূমিকা তো বড়ই বিতর্কিত ছিল। এইগুলো বানানো জিনিস কেন শোনেন? সব মিডিয়ার বানানো। দেখেন, পাকিস্তান, আমার সোনার বাংলা এখানে আছে, দেখছেন? এই যে স্বাধীন যুদ্ধে আমি কত সাহায্য করেছি মানুষজন, পাক বাহিনীর হাত থেকে কত নারী পুরুষকে রক্ষা করেছি। জি, এগুলো তো আমার কোনো মূল্যায়ন হয় নাই, উল্টা রাজাকার লেভেল লাগিয়ে নেওয়া হয়েছে। এটা ঠিক নয়। গতকাল এই এক্স টিভিতে একটা অনুষ্ঠানে আপনার উর্দুর প্রতি প্রচন্ড ভালোবাসা লক্ষ্য করলাম, একটু খুলে বলবেন কি? অভ্যাস। অভ্যাস মানে? এটা হলো মিডিয়ার অভ্যাস। মিডিয়ার অভ্যাস হলো আমাদের পিছনে লাগানো, আমাদের পিছনে উল্টাপাল্টা কথা বলা। আরে আমি কি দোষ করেছি? হ্যাঁ, এই যেমন ধরেন এই যে পলিটিশিয়ান এবং ব্যবসায়ীরা, ওনারা কি কম পলিটিক্স করেন আমাদের চেয়ে? প্রচুর পলিটিক্স করেন আপনারা, পেয়েছেন কি? আর তাছাড়া ইংলিশ ভাষা, ফ্রেঞ্চ ভাষা এগুলো শিখেন। উর্দু একটা নতুন ভাষা শিখতে অসুবিধা কি? আর তাছাড়া উর্দু হইলে কত মধুর ভাষা। হ্যাঁ, যেমন উর্দুতে সব গজল রচনা করা হয়েছে। যেমন ধরেন কি গজল গাওয়া যায় একটা, এই হ্যাঁ, দুনিয়া কিসি সে কম নাই জান। আচ্ছা, ঠিক আছে, এটাও যথেষ্ট বিতর্কিত। তো আমরা আলোচনার বিষয়টা অন্যদিকে একটু আমরা আরেকজনকে জিজ্ঞেস। আচ্ছা, আক্কাজ মোল্লা সাহেব, আপনি তো এবং আপনার সমিতি যথেষ্ট দেশের জন্য যথেষ্ট ভূমিকা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কিন্তু এই মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন, টিভি মিডিয়া বলেন, সব জায়গায় আপনাদের অ্যাকুইজিশন, এই সিন্ডিকেট, তারপরে নজরদারি, ঠিকই। এই ব্যাপারে আপনার একটু মতামত শুনলে ভালো হতো। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। এগুলো হলো গিয়া আপনার ওই রাজনীতিবিদ তথাকথিত বুদ্ধিজীবী, এদের ইনভেনশন।
এই হত্যা মারামারি এগুলোর ক্ষয়ক্ষতি টাকার জন্য আমাদের উপর ব্যবসায়ীদের উপর অযথা দোষ চাপানো। আমরা আসলে এগুলো করি না। আমরা ধরেন ব্যবসা করে যাচ্ছি প্রতি বছর, ইভেন আমরা ক্ষয়ক্ষতি স্বীকার করেও আমাদের ব্যবসা আমরা চালিয়ে যাচ্ছি। এই বছর আমার ক্ষতির পরিমাণ হয়ে গেছে 4 কোটি টাকা, কিন্তু আমি ব্যবসা করে যাচ্ছি। ব্যবসায়ীরা ক্ষতি করে, আমার মনে হয় এটা আমি কেন, আমার দর্শকরা কেউ মেনে নিতে পারবে না, কিছুতেই মানতে পারবে। এটা কি একটু খুলে বলবেন কি কিভাবে আপনাদের লোকসানটা হয়? ধরুন গিয়া আসলে গত বছর আমার লাভ হয়েছিল 10 কোটি টাকা, আর এইবার আমার লাভ হয়েছে মাত্র 6 কোটি টাকা। এই 4 কোটি টাকা আমার লস হলো না? ও, আর এই জন্যই তো লোন ডিফল্টার আপনাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। লোনের টাকায় আপনারা গাড়ি কিনেন, বাড়ি কিনেন। আপনাদের যত বড় বড় কথা রাজনীতিবিদদের, এই যে আমাদের কথায় কথায় বুদ্ধিজীবী সাহেব বলে ফেললাম আমরা ডিফল্ট মজুত করি, আরে আমরা যদি মজুত না করি এই বন্যার সময় দেশে মহামারীর সময় খাবার করতে পারেন, মজুত করি কারণেই তো তখন খাবারটা সাপ্লাই দিতে পারি। তবে কত হইলো গিয়ে তখন একটু দাম বেশি নেই, বেশি নেওয়ার কিছু যুক্তি আছে। আরে এই অফিসাররা যারা চাকরি করেন, অফিসারদের কথা বাদ দিয়ে দিলাম, এই যে সরকারি অফিসে পিউন, ও তো বছরে 2টা বোনাস পায়। আমাদের ব্যবসায়ী করে কোনো বোনাস আছে? ধরেন না ওই সময় একটা বোনাস নিলাম। আর আপনারা বলতেছেন বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি বলতেছেন জি গাড়ি কেনা হয়, বাড়ি কেনা হয়। গাড়ি বাড়ির যে বিষয়টা, এটা তো হচ্ছে কি আমার শ্বশুর ইচ্ছা করে উনি একটা বাড়ি দিয়ে দিচ্ছেন, জি ভালোবেসে আর কি। আর এই যে 2009 মডেলের যে ওই কি বলে হ্যামার না ফ্যামার গাড়িটা দেখতেছেন, হ্যামার এই গাড়িটা আমার চাচা শ্বশুর পুলিশের বড় আইজি, উনি ইচ্ছা করে আমার গিফট দিচ্ছেন। এগুলো তো আসলে আমার জিনিস না। কথা হইল যে গাড়ি বাড়ির আলাপ যখন উঠছে, আসলে আমি বলি কি ওই স্বাধীনতার আগে আমরা বেশ সুখে ছিলাম। এই যে গাড়ি বাড়ি এগুলো সস্তা ছিল, এখানে চাল ডাল সবকিছুর দাম সস্তা ছিল। এই যে টুপির কথাই ধর, খুলে ফেলেছি, টুপির কথাই ধরেন 2 আনা দাম ছিল, এখন 20 টাকা দিয়ে কিনতে হয়, সব দাম বেড়েছে। ঘটনা হয়েছে এই স্বাধীনতার আগে আমরা তাহলে ভালো ছিলাম। আচ্ছা, তো শুনলাম তো যুক্তি খণ্ডন করা খুব দুষ্কর, আপনার যুক্তিও আছে। তো আমরা এবার আমাদের গ্ল্যামারাস জগতের দিকে যাই। তো আপনি তো ভিন্ন এক জগতে প্রবেশ করেছেন, গ্ল্যামারাস জগৎ, অনেক অভিনয় করেছেন, জনপ্রিয়তা পেয়েছেন। তো এখানে ঢুকে আমরা প্রায় আপনাকে টিভিতে দেখি, কাগজে দেখি, নারী আন্দোলনের কথা বলেন, সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেন। তো ওটাকে একটু বলবেন কি একটু? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্বাধীনতা তো পেয়েছি ভাই, নারীর অধিকার তো এখনো পাইনি। স্বাধীনতার মানে আমার কাছে হচ্ছে নারী মুক্তির আন্দোলন, আমার কাছে সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে আমার মিশন। আর এই মিশনগুলো অ্যাচিভ করার জন্যই তো আমি আজকে পার্লামেন্টে এসে দাঁড়িয়েছি। কেননা কে না জানে নারীরা এই কাজগুলো খুব ভালো করতে পারে। এই যেমন ধরুন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বিরোধী দলীয় নেত্রী দুজনেই নারী, সেই সাথে যদি আমাদের প্রধান বিচারপতি এবং আমাদের রাষ্ট্রপতিকে নারী দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু গত যুগ ধরে তো আমরা দেখেছি রাষ্ট্রপ্রধান নারীরাই। আমরা তো উন্নতির বদলে চুলোচুলোই দেখেছি। রাখেন ভাই আপনার চুলোচুলি, কে না জানে ভাই সংসার সুখের হয় রমণীর গুণে। আর এই দেশটা তো একটি বড় সংসার বই আর কিছুই নয়। সহি মোতাবেক সংসারের প্রধান হইতেছে পুরুষ, হেড। রাখেন আপনার হেড, পুরুষ যদি হয় সংসারের হেড তাহলে এই নারী হচ্ছে সংসারের নেক। আর এই নেকটাকেই তো ঘুরিয়ে ঘুরিয়ে সংসারটাকে এতদিন ধরে কন্ট্রোল করে চলছে। ঠিকই বলেছেন আপনি বসুন ম্যাডাম, ঠিকই বলেছেন। তো খুবই যুক্তি খণ্ডন করা যায় না। তো আর ওই সাংস্কৃতিক বিপ্লবের কথাটা একটু খুলে বলবেন কি? হ্যাঁ, সে তো অবশ্যই। দেখুন, যে কোনো দেশের উন্নতির চাবিকাঠি হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। আমাদেরকে ঘরে ঘরে অভিনয় শিখতে হবে, অভিনয় দিয়ে আমাদের দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি দেশকে যে অভিনয় দিয়ে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার প্রধান উদাহরণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত।
করছে তারা, বৈদেশিক মুদ্রা থেকে অর্জন করে অস্কার পর্যন্ত। সেই জন্যই তো আমি বলি আমাদেরকে সবাইকে অভিনয় পারদর্শী হতে হবে। এই যেমন আমার আবার রাত্রেবেলা একটি হিন্দি ছবি না দেখলে ঘুম হয় না। ইন্টারেস্টিং, থ্যাংক ইউ, খুবই ইন্টারেস্টিং বক্তব্য আপনাকে শুনলাম। অনেক তো ধন্যবাদ। আমরা আবার নাউজুবিল্লাহ। তো আপনার দিয়ে আপনাকেই জিজ্ঞেস করি, ডক্টর খন্দকার রিয়াদ হোসেন, তো আপনি তো মিডিয়ার একটা ডার্লিং, প্রায় যখনই টিভি খোলা হয় তখনই আপনাকে দেখা যায় ওই সিঙ্গাপুর, মালয়েশিয়া মডেল, বাংলাদেশকে এরকম হতে হবে। তা হচ্ছে না কেন? কেন এগোচ্ছে না? অসুবিধাটা কোথায়? ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আপনারা তো শুনলেন পার্লামেন্ট মেম্বারের কাছে এবং ব্যবসায়ীর কাছে সাংস্কৃতিক ক্ষেত্রে সমস্যা, রাজনৈতিক ক্ষেত্রে সমস্যা, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যার যেন অন্ত নাই। দেশ এগোবে কেমন করে? এখানে নেই কোনো ইনস্টিটিউশন, নেই গভর্নেন্স, নেই অ্যাকাউন্টেবিলিটি, নেই ট্রান্সপারেন্সি। যানজট তো লেগেই আছে। তাছাড়া ইলেকট্রিসিটি ক্ষেত্রে সিস্টেম লস, লোডশেডিং। আর এই ধরুন না, এই ফার্মগেট থেকে এখানে আসার কথা লাগে মাত্র 20 মিনিটস, আমার লেগেছে 1 ঘন্টা 20 ঘন্টা? মিনিটস। কাজে বক্তৃতাও দেওয়া যায় না সময় মতো। আচ্ছা, তো আপনি বন্যা দেশের মানুষের কথা বলেন, পাশে থাকেন, কিন্তু গতবার যখন ভীষণ দুর্যোগ ছিল তখন তো কাগজে দেখলাম, ছবিও দেখলাম আপনাদের পুরা ফ্যামিলি নিয়ে তো সিঙ্গাপুরে হলিডে করতে গিয়েছেন। এ ব্যাপারে কিছু বলবেন কি? হ্যাঁ, উনি আর কি বলবেন, জনমুখী তো শুনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ওনার সেকেন্ড হোম। গত বছরের কথা বলছেন? হ্যাঁ, তখন আমি সিঙ্গাপুরে ছিলাম। ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের উপরে একটা কনফারেন্স ছিল, আমি সেখানে বাংলাদেশকে প্রেজেন্ট করছিলাম। আসলে আপনারা বাজেট তৈরি করেন ফরেনের উপর ডিপেন্ড করে, আর বিদেশে গিয়ে যদি আমরা দেশের কথা না বলি আপনারা বৈদেশিক সাহায্য পাবেন কেমন করে? তাছাড়া পার্লামেন্টের ভিতরে এবং বাইরে আপনারা তো কথা বলছেনই। ঠিকই। তো তো এই যে সেমিনারের সংসার, আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন, যে ওনার একটা বক্তব্য নিয়ে আমাকে একটা বলেছিলেন যে সেমিনারে কি হয়েছে। গতকাল আসলে লক্ষ্য করলাম আপনাকে, তার আগের দিন অবশ্য দেখেছিলাম আপনি ওই যখন বিরোধী দলের বিষয়ে কথা হয় টিভিতে, তখন আপনি বিরোধী দলকে তুলোধুনা করে ছাড়েন। আবার ঠিক গতকালকে দেখলাম আপনি যখন বিরোধী দলের সাথে সেরাটনে চা খাচ্ছিলেন, আপনার তুষামদির জোর মেলা ভাই। দেখুন ভাই, আমরা রাজনীতিবিদদের মতো হাঁটাহাঁটি করি না, আমরা বুদ্ধি দিয়ে চলি। আমরা বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধি বিক্রি করিয়ে চলি। আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। বৃষ্টি যেদিকে, মাঝে মধ্যে ছাতা আমরা সেদিকে ধরি, এতে কিছু দোষের আছে। ভেরি ইন্টারেস্টিং, বৃষ্টি যেদিকে ছাতাও সেদিকে, মাঝে মধ্যে গুড কনসেপ্ট, নীতিটা ভালো। তো যা হোক দর্শক, তো আমাদের অনুষ্ঠান লাইভ প্রচারিত হচ্ছে, হাতে মাত্র আর 1 মিনিট সময় আছে, আমাদেরকে যেতেই হবে। কিন্তু আমি এই সুযোগকে আমি কাজে লাগাতে যাচ্ছি। আমি ফ্লোর থেকে মনে হয় একটা কোশ্চেন আমি নিতে পারবো। তো যে কোনো মেম্বারকে আপনারা কোশ্চেন করতে পারবেন। এনিবডি হ্যাজ এনি কোশ্চেন? না, আমি সামনে দেখি ওনাকে আমি জিজ্ঞেস করি, দেখি সুযোগ আসে তাহলে পরে বলবো। আপনার কোশ্চেনটা থাকে। ধন্যবাদ। আমার প্রশ্নটা হইতেছে এই সুরভি আপারে। আপা, আপনার কথা আমার খুব পছন্দ হয়েছে। আসলে আপনি ঠিক কথাটাই কইছেন। আসলে ওই বেটেনতেই বাংলাদেশটা চালায়। আর বেড়াইতে তো কিচ্ছু পারে না। আপনি বেড়াইতে একটু সামান্য বাজার করতে গেলেও তারা বাজারটা করতে পারে না। এরা যদি চাউল আনতে কই আনে ডাল, আর যদি ডাল কই আনে মরিচ। তাহলে কেমনি কইতা যে বেড়াইতে দেশ চালাতে পারবো? আপা, আজকে আমার প্রশ্নটা হয়েছে এখন অন্য কারণ। আপা, আপনার শাড়িটা সুন্দর। আপা, আমি এই শাড়িটা কইতে কিনছি। ও, এটা আমি গতবার যে লন্ডন গিয়েছিলাম সেখানকার একটা বুটিক থেকে। এই লোকের অবস্থা নারীদের ক্ষমতা দিলে খালি শারীরিক আর আপনি বেশি কথা বলার একটা